হ্যালো, আমি দেবব্রত দাস বলছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম, কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কীভাবে আমাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, শুরুটা ছিল ব্রাঞ্চ কর্তৃপক্ষ, পরে তো যখন কোনো অভিযোগের কোনো উত্তরই দিল না, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বুঝলাম যে ব্যাংকেরও সায় আছে। হ্যাঁ, কীভাবে একটা চোর চুরি করার ফলে তাকে বাঁচানোর জন্য ব্রাঞ্চ কর্তৃপক্ষ, চোর, তার চোরের যে পক্ষের যারা ছিল এবং আরও কিছু ম্যানেজার অফিসার মিলে চক্রান্ত করে যে কোনো কারণে হোক আমি জানি না এমন অত্যাচার করলো আমার উপর যে আমাকে চাকরি করা মুশকিল করে দিল। আমার অনেক রকম অসুখ আছে, হাই ব্লাড প্রেশার, সুগার, এসব ব্যাংকের জন্যই হয়েছে, ডায়াবেটিশন, এসব কারণে আমার প্রায় মৃত্যু মুখে আমি চলে যাই। এরকম অবস্থা, 24 ঘন্টা আমার মধ্যে এরকম উদ্বেগ, আশঙ্কা কাজ করবে এবং প্রচণ্ড মিথ্যা কথা বলে যে আমাকে অপমান করা হয়েছে, ওগুলো আমি প্রমাণ দেবো, আমি শোনাবো। ওগুলো ভয়েস রেকর্ড আছে। ভাগ্যক্রমে আমি প্রথম যেদিন আমার অত্যাচার শুরু করে সেদিনেই পুরোটা ভয়েস রেকর্ড করেছি। ওটা আমি শোনাবো এবং তখন বলে দেবো। এবার বলি যে এই মালদা ব্রাঞ্চে, স্টেট ব্যাঙ্ক মালদাতে ছিলাম লাস্ট, সেখান থেকেই আমি ভিআর নিয়ে রিটায়ার করেছি এবং খুব কৌশলের সঙ্গে এটা করতে হয়েছে, না হলে আমি এত বিপদে পড়তাম যে আমি টাকা পয়সাও পেতাম না কোনো, এরকম অবস্থা। এটা 2018 সালের 5ই জুন টাকা জমা দিতে এসে একটা ছেলে আমার কাউন্টার থেকে স্টেট ব্যাঙ্ক মালদা ব্রাঞ্চের টাকা চুরি করে 53,000 টাকা ভিতরে ট্রে থেকে উঠিয়ে নেয়। সেটা কয়েকদিন পর পাওয়া যায় যে এটা সিসিটিভি ফুটেজ থেকে যে চুরি করেছে, একদম পরিষ্কার চুরি এবং কোনো সন্দেহের অবকাশই নেই। এত পরিষ্কার যে সিসিটিভিতে দেখা যায় এটা আমি জানতাম না। তারপরে এই চুরিটা সিসিটিভি থেকে পাওয়া গেছে 14ই জুন 2018, 5ই জুন চুরি হয়েছিল। তখনকার যে স্টাফরা, ক্যাশিয়ার, ক্লেরিক্যাল স্টাফ, তারাই সিসিটিভির ব্যবস্থা করেছিল। ব্যাংকে যেটা হয়ে থাকে বোঝাপড়ি, একজনের টাকা শর্ট মানে সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসে খোঁজখবর নিয়ে যা জানা গেল, সেটা বোঝা গেল সঙ্গে সঙ্গে যে এর টাকাটা শর্ট আছে। ফোন করা হলো, তো অস্বীকার করলো। আমি বললাম আমার টাকাটা যাবে, কিছু করার নেই। কিন্তু পরে যখন চুরিটা পাওয়া গেল তখন তো একটা ব্যাংকের বিষয় হয়ে গেল এবং চোরের যা শাস্তি পাওয়ানো সেটা দিতে হবে এবং আমার যে টাকাটা সেদিন দিতে হয়েছিল নিয়ম অনুযায়ী সেটা আমি ফেরত পাবো। চুরিটা কেমন না, 14 তারিখ যেদিন চুরিটা প্রথম হলো, দেখানো হলো ব্যাংকে, সেদিন তখন ব্যাংক চিফ ম্যানেজার পাল্টে গেছে। উজ্জ্বল কুমার নামে একজন চিফ ম্যানেজার এসেছে, বিহারভাষী, হিন্দিভাষী, এবং তার কয়েকদিন পর ক্যাশক্রেডিট ম্যানেজার আবার পাল্টে গিয়ে বিশাল কুমার নামে একজন ক্যাশক্রেডিট ম্যানেজার এসেছে। সেদিন চুরিটার ফুটেজ দেখার পর আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিল, বেশ দুর্ব্যবহার। এত আমার বহু সিনিয়র, আমি 34 বছর, তখনই 34 বছর পার করে দিই, 34 বছর 10 মাস, 24 চাকরি করেছি, 25 মাস চাকরি বাকি ছিল। সেই 25 মাসটা বিরাট ভ্যালুয়েবল। সেই সময় যে বেতনটা পেতাম সেটা হয়তো জীবনের প্রথম 20 বছরেও পাইনি, কেননা সিনিয়রিটির জন্য অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছিলো বেতন। তারপরে আমাদের পে স্কেল রিভিশনটাও ডিউ হয়ে গেছিলো, কিন্তু তখনও হয়নি। পরবর্তীকালে যখন হলো, এই সবচেয়ে প্রথম আমার চাকরি জীবনে এত ভালো রিভিশন হয়েছিল পে স্কেলের, কিন্তু আমি কিছু পেলাম না। সামান্য পেনশন বেড়েছে, প্রচুর লস, কিন্তু আমার কাছে হচ্ছে প্রাণে বাঁচাটা প্রথম, 1 নম্বর সবসময়, সবার জন্যই। তো সেটা এমনভাবে আমার মানবাধিকার লঙ্ঘন করলো, চাকরির অধিকার কেড়ে নিল, শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ করে দিল। ফোবিয়া হয়েছিল আমাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে কলকাতায় লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে। আমার মানসিক সমস্যা হয়েছিল ফোবিয়াটা, এবং যে এক্সিস্টিং রোগগুলো, প্রেশার টেশার, এগুলো প্রচণ্ড বেড়ে গেছিলো।
থাইরয়েড, ইউরিক অ্যাসিড ইত্যাদির সমস্যা শুরু হয়েছিল। সবচেয়ে বড় কথা যে আমি আতঙ্কগ্রস্ত এত ছিলাম যে মনে হতো যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আসলে চুরিটা দেখাবো, কারণ আমি এই 4 বছর ধরে শুধু চেষ্টা করেছি। স্টেট ব্যাংকেই আমি ডাইরেক্ট প্রথম কমপ্লেনটা করেছি মানবাধিকার কমিশনে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তারা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে এটা চাকরিটা ছাড়ার পরে। স্টেট ব্যাংকের সঙ্গে সঙ্গে করতে পারিনি, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম টাকা পয়সা পাবো কি না। তখন আমার কারোর সঙ্গে যোগাযোগ নাই এবং সবাই আমার মানে সবার থেকেই আমি আতঙ্কগ্রস্ত, কারণ কেউ আমার সমর্থনে একটা কথা বলেনি। একটা চোরকে বাঁচাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ কর্তৃপক্ষ, চিফ ম্যানেজার, একটা সিনিয়র স্টাফ এরকম যার সারা জীবনে কোনো স্পট পড়েনি চাকরি জীবনে বা ব্যক্তিগত জীবনে, খুবই শৃঙ্খলা পরায়ণ, খুবই ক্লিন লাইফ, কোনো স্ক্যান্ডাল নাই জীবনে, পাড়ায় হোক, সমাজে হোক, অফিসে হোক, সব জায়গায় একদম ক্লিন, সিনসিয়ার, রেসপন্সিবল একজন এমপ্লয়ি। কেউ একটা কথা বললো না, অপরাধীকে সবাই সমর্থন করলো। মানে চোরটাকে বাঁচানোর জন্য চিফ ম্যানেজার আর ক্যাশকেড ম্যানেজার এবং আরেকটা পার্থ চক্রবর্তী, ওরা প্রথম দিন আমাকে খুব বাজেভাবে, পার্থ চক্রবর্তীকে আমি সেদিন প্রথম দেখি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ব্যাংকে নতুন এসছে। আমি ভেবেছিলাম পুলিশের লোক। চুরির ব্যাপার ঘটেছে, সন্ডাগন্ডা, খুব বাজেভাবে কথা বলেছিল সেদিন 14 তারিখ, দিন প্রথম ফুটেজটা দেখানো হলো। সেদিন এই চিফ ম্যানেজার যে নতুন এসছেন, তিনি বললেন যে আপনি কিছু করবেন না বিষয়ে, ব্যাংক আইনি ব্যবস্থা নেবে এবং চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং আপনার যে টাকাটা দিয়েছেন সেটা উদ্ধার করে ফেরত দেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন হওয়ার পর, মাসখানেক পেরিয়ে যাওয়ার পর আমি টাকা না পাই, আমি টাকা দিতে থাকি। কোনো একটা ফুটেজ আবার, আমি তো 3বার ফুটেজ দেখেছি। এই চোরের যে মালিক, চোরটা যার কর্মচারী, সে বিরাট ক্যাশকেড কাস্টমার, ভীষণ ইম্পর্টেন্ট কাস্টমার। এই কথাগুলো আছে, চিফ ম্যানেজারই বলেছে, আমি কোনো কথা বলবো না। আমি তাদের সম্পর্কে কোনো, আমার কাছে চোরটা ফ্যাক্টর এবং পরবর্তীকালে ব্যাংকের ব্রাঞ্চের চিফ ম্যানেজার এবং উজ্জ্বল কুমার এবং ক্যাশকেড ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, এরা হচ্ছে ডাইরেক্টলি একদম ইনভলভ। এদের তো কখনোই বলতে পারবো না যে এইভাবে একজন স্টাফকে চাকরি ছাড়া করে দিতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো নাম করা প্রতিষ্ঠান। আমি সেটাই জানাতে চাই আজকে, সমস্ত প্রমাণ দিয়ে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে। হিউম্যান রাইটস থেকে একটা নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, এটা দেখতে, ঘটনাটা যে দেখে আমার কমপ্লেনের 8 সপ্তাহের মধ্যে যা যা সমস্যা থাকলে সেটা সুরাহা করতে। কিন্তু সেটা হয়নি, তদন্ত হয়নি। স্টেট ব্যাংক এগিয়ে গেছে এবং যে উত্তরটা দিয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি না। তার মধ্যে চুরির ঘটনা, চোরের ঘটনা, আমার উপর অত্যাচারের ঘটনা, যেগুলো আমার মূল জিনিস কমপ্লেন, সেগুলো কিছু ছিল না। প্রথম স্টেট ব্যাংককে আমি কমপ্লেন করেছি ফেব্রুয়ারি মাসের 20 তারিখে প্রথম। এটা পেমেন্ট পাচ্ছিলাম না বলে আমি তো প্রচণ্ড আতঙ্কগ্রস্ত। হাতের টাকা শেষ, লিভ শেয়ার, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, এগুলো যে পরে দেরি হয় একটু সময়, ভিআর নেওয়া পেনশনারদের, সেটা আমি জানি। কিন্তু যে লোকালি হয়, যেটা মালদাতেই হয়, সেটা খুব বেশি হলে 7 দিন লাগবে, 4 দিন 5 দিন। মালদাতেই আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আরবিও বলে, রাজবাড়িতে, সেখান থেকেই স্যাংশন হয়। কিন্তু পাঠায়নি। 1 মাস 20 দিন হওয়ার পর আমার কোনো সেভিংস নেই। এটা তাড়াতাড়ি করার জন্য বলে এসেছিলাম। সে সময় মানে চাকরি ছেড়ে দেওয়ার পরেও যখন কথা বলেছে, তখনও খুব বিরক্তিকরভাবে, প্রচণ্ডভাবে কথা বলছে, যেন কোনো কৃতদাসের সঙ্গে কথা বলছে এইভাবে, কোনো রাজা বকাঝকা করে একদম সবসময়, প্রত্যেকটা কথার মধ্যে বকা। এর অদ্ভুত একটা অমানুষের পাল্লায় পড়ে গিয়ে আমাকে চাকরিটা ছাড়তে হলো। এবং অমানুষ এটাকে কেন বলবো, যারা সবাই চুপচাপ দেখলো চোখ বন্ধ করে, মালদা ব্রাঞ্চের অন্তত 40 জন অফিসার, স্টাফ, গার্ড সব মিলিয়ে, কেউ তো একটা কথা বললো না। আমি বলেছিলাম আজকে তোমরা এরকম করছো, কালকে তোমাদের করবে, তোমরাও কথা বলবে না, তখন কেউ কথা বলবে না। কিন্তু আমি যদি নিজেই ভিকটিম না হতাম, কাউকে এভাবে চাকরি ছাড়া করতো, এটা হতে পারতো না। 7 দিনের মধ্যে আমি এটা নিয়ে সারা ভারতে খবর ছড়িয়ে দিয়ে হাল্লা করে দিতাম।
এভাবে একজনের উপর অত্যাচার করে চাকরি ছাড়া করতে বাধ্য করছে। স্টেট ব্যাংকে আমি 7টা কমপ্লেন করেছি। ফেব্রুয়ারির 20 তারিখে যেটা, সেটা পেমেন্ট সংক্রান্ত। পরের দিন আমাকে কলকাতা PPGLHO কলকাতা থেকে একজন অফিসার ফোন করে আমাকে পেমেন্টের ব্যাপারটা বলেছিল। এটা উল্লেখ করে যে আমার কমপ্লেন চেয়ারম্যানের করেছি, এই স্টেট ব্যাংকে করেছি, তার ভিত্তিতে আমার পেমেন্টগুলো প্রসেসিং সব হয়ে গেছে, কলকাতা থেকেও পাঠিয়ে দিয়েছে। কর্পোরেটে যখন ছাড়বে তখন এটা পেমেন্ট হয়ে যাবে, যেমন পদ্ধতি হয়, ব্রাঞ্চে যাবে, তারপরে ব্রাঞ্চ আমার অ্যাকাউন্টে দেবে। এবং 27শে মার্চ থেকে আমার পেনশন চালু হবে। এবং সেই অফিসারই নিশ্চয়ই মালদার যে আরবিও, সেখানে বলে দিয়েছিল যে আমার লিভ এনকাসমেন্টটা। পরের দিন আমাকে আরবিও থেকে ডেকে, ওখানে একজন অফিসার আছে যে ডিল করেছিল আমার ভিআরটা, যার জন্য ভিআরটা হয়েছিল, তা নাহলে ভিআরের ফর্মই তো পাঠাচ্ছিল না মালদা থেকে। প্রচুর সমস্যা করেছে। চোরকে বাঁচানোর জন্য যে এরকমভাবে আমাকে আদা জল খেয়ে আমার পিছনে লেগে পড়বে, এটা তো আমি ভাবতেই পারিনি। সবই বলবো, আস্তে আস্তে সময় লাগবে। আমি বলবো শুধু না, প্রমাণ দিয়ে, সব ফুটেজ থেকে ওদের প্রচুর আমার ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং আছে, ওগুলো শুনিয়ে বলে দেবো, যেগুলো প্রয়োজনীয় কাস্টমারদের, যারা শুনবে তাদের জন্য, সাধারণ মানুষ বা প্রশাসনিক কেউ, যে কোনো এমিনেন্ট পার্সন। তারপরে আমি যখন PF এবং গ্র্যাচুইটির টাকা পেয়ে গেলাম মার্চ মাসের 6 তারিখে সম্ভবত, আমি মার্চ মাসের 8 তারিখ থেকে কমপ্লেন করতে শুরু করেছি ডাইরেক্টলি, যে আমার ওই চুরি সংক্রান্ত ব্যাপারে ফুটেজ আছে আমার কাছে, ভয়েস রেকর্ডিং আছে। এগুলো ভয়েস রেকর্ডিংয়ের কথা তারা জানতো না, তারা হয়তো ভাবতেও পারেনি। পরবর্তীকালে আমি অনেক দিয়েছি আমার ফেসবুকে, শুনেছে, তোলপাড় পড়ে গেছে, আমি জানি। তো এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হ্যাঁ, আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একটা লেখা, আমি একটা ছবি দিয়েছিলাম সঙ্গে, লেখার সঙ্গে, সেটা উনি আমাকে যে ভীতি প্রদর্শন করেছিল ব্যাংকের হয়ে। আমাদের সেক্রেটারি কাজ করে ম্যানেজমেন্টের, খুব মজার ঘটনা ঘটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, সবচেয়ে নাম করা ব্যাংক, 1 নম্বর ব্যাংক ভারতে। তো সেই যে ফোন করেছিলেন পিপিজি, তাকে সমস্ত ঘটনা বলেছিলাম। উনি জিজ্ঞাসা হয়েছিলেন, আপনি অত্যাচারের কথা লিখেছেন? আমি শুধু অত্যাচারের কথাই লিখেছিলাম, টাকা পেমেন্ট পেতে দেরি হচ্ছে থেকে শুরু করে, কারণটা লিখিনি। কারণ বললাম, একে একে শর্টে বলতে আমি ভয় পাচ্ছি, আমার তো গলা কাঁপছিল। ওই রেকর্ডিংটাও আছে, ওটা শুনলেই বোঝা যাবে যে গলা কাঁপছিল। আমি অনেক টাইম নিয়েছি ফ্রি হতে। তারপরে পুরো ঘটনা এটাই বলেছি, ঠিকঠাকই বলেছি, অনেক কিছু হয়তো বাদ গেছে, কিন্তু যা বলেছি তাতে যথেষ্টই বলেছি, এবং প্রত্যেকটা কথা ঠিক। আমি যা বলবো তার প্রত্যেকটা কথা ঠিক বলবো, এবং প্রত্যেকটার প্রমাণ আছে, প্রমাণ দেব। সেদিন উনি সমস্ত ঘটনা শুনে লাস্টে বলেছেন যে আমি কি এই কমপ্লেনে স্টিক থাকবো। আমি আবার ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছি তো ব্যাংক চায় না যে আমি এই কমপ্লেনটা ধরে রাখি একজন চিফ ম্যানেজারের এগেনস্টে। এখানে আবার পদমর্যাদা অনুযায়ী ট্রিটমেন্ট হয়, সবার জন্য একই ধরনের নিয়ম নীতি আছে, হয়তো লিখিত অবস্থায়, হয়তো বলছি, কারণ সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমি কর্মচারী হিসেবে তার কি, সেটা নিয়ে কি বলবো। আছে লিখিত নিয়ম, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য আছে অফিসার আর ক্লেরিক্যাল স্টাফদের মধ্যে, তো প্রচণ্ড। আমি যা বলছি এটা মালদার আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আলাদা আলাদা জায়গায় কিন্তু হয়তো আলাদা আলাদা দৃশ্য দেখা যাবে, সেটার নিয়ে আমি বলতে পারবো না। মালদার কথা বলছি, মালদা ডিস্ট্রিক্ট। প্রভুভৃত্যের মতো সম্পর্ক, সাহেব কালচার। যখনই অফিসারের সাহেব স্ট্যাম্প পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার ক্লেরিক্যাল স্টাফ মেসেঞ্জারদের সঙ্গে একদম পাল্টে যায়, এবং কখনোই তারা ফ্রেন্ডলি না। মোটামুটি 100%, কিছু ব্যতিক্রম তো আছেই, সব জায়গাতেই থাকবে, সেটা সাইডে সরিয়ে রেখে আমি বলছি। সাধারণত আমি যা দেখেছি, আমার 34 বছর 10 মাসের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি। তো আমি 7টা কমপ্লেন টোটাল করলাম পরপর, আর কোনো উত্তর দেয়নি। আমি স্টিক থাকবো। আমাকে যে 14-20 ফেব্রুয়ারি যে প্রথম কন্ট্যাক্ট করেছিল PPGLHO থেকে, তার দিন সাথে পর আরেকজন কেউ একটা ফোন করেছিল, উচ্চ পদের কেউ, যে আমি এই কমপ্লেনটাতে স্টিক থাকবো কিনা সেটা জিজ্ঞাসা করে।
সেদিন আমি মোটামুটি বোল্ডলি বলেছি, হ্যাঁ এটা ঘটেছে এবং আমাকে চাকরি ছাড়তে হয়েছে, অবশ্যই স্ট্রিক্ট থাকবো। তখন উনি বলেছেন তাহলে আপনার যা তথ্য প্রমাণ যা আপনি দেবেন আর কি, সেগুলো নিয়ে রেডি থাকবেন। কিন্তু ওইটাই আমাকে লাস্ট যোগাযোগ করেছে স্টেট ব্যাঙ্ক, আর কখনও কোনো উত্তর দেয়নি, কোনো যোগাযোগ করেনি। খালি আমার কমপ্লেনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের থেকে চারবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে শুরু করে, ওটাও বলবো পরপর, সেগুলোর উত্তরে সব মিথ্যা রিপোর্টের মাধ্যমে আমার কেস একদিনে ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো মেরিট নাই বলে। মেরিট নাই, অথচ ন্যাশনাল হিউম্যান রাইটস আমার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে, যা করার কথা না। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, তারপর স্টেট লেভেলে। কিন্তু আমার মেরিট ছিল ওই সেন্ট্রালি আর কি, ন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে গেছে। তো সেটা তো বললাম, তার উত্তরে স্যাটিসফ্যাক্টরি ছিল না। এবং আমি বারবার যোগাযোগ করা সত্ত্বেও আর কোনো স্টেপ নেয়নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, চুপ করে থেকেছিল। আমি এমনকি ফোন করেও একদিন অনেক জায়গায় যতগুলো নাম্বার পেয়েছি ফোন করে এনকোয়ারি করেছিলাম, কিন্তু তারা বলেছিল যে এখনও পেন্ডিং আছে, আসবে যখন তার আগে কিছু জানা যাবে না, কেস উঠবে কমিশনের সামনে তারপরে জানা যাবে। হ্যাঁ, কমিশনের কথা একবার বলে দিই। সব শেষে আমি পুরো সিরিয়ালি যতগুলো কমপ্লেন করেছি সেগুলো বলবো। তারপরে আবার যখন আমার সব জায়গায় শেষ হয়ে গেল, আমি আবার নতুন করে হিউম্যান রাইটস কমিশনে করেছিলাম যে আমার এই কেসটা পেন্ডিং আছে, আমার তো সলভ হলো না। আবার কেসটা উঠেছে, আবার নতুনভাবে রেজিস্ট্রেশন হয়েছে এবং আবার চিঠি দিয়েছিল স্টেট ব্যাঙ্কে, এবং আবার একই যথারীতি একই উত্তর। এবং এই উত্তরটা যেহেতু কোর্টে কেস আছে পেন্ডিং, সেই জন্য এটা নিয়ে স্টেট ব্যাঙ্ক কিছু বলবে না বলে এইটুকুই বক্তব্য দিল। এটা ভালো তাদের পক্ষে পয়েন্টটা, কিন্তু আমি এই সময় এই দ্বিতীয়বার নতুন চেয়ারম্যানকে যে 3বার কমপ্লেন করেছি, তারপরে যোগাযোগ করেছিল। তার মধ্যে লিখেছিলাম যে আমার কোর্টে কেস পেন্ডিং আছে, আমি তো কেস চালাতে পারবো না, আমার তো টাকা পয়সা নাই, আর অনির্দিষ্টকাল কারণ সম্ভব না, সেটা কেন বলবো। এই কেসটা ড্রপ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, ইনভেস্টিগেশন করে আপনি যথাযথ ব্যবস্থা নিয়ে এগুলো সব ক্লোজ করে দিন। কিন্তু ঘটনা তো জানেই যে ব্যাংক অন্যায় করেছে, আর অনেকে বলেছে, অনেকে ব্যাংকেরই যারা বলেছে সেগুলি আমি শোনাবো। ব্যাংক অন্যায় করেছে, আমার উপর ভীষণ আনজাস্টিস আর কি, অন্যায় করেছে এবং আমার চাকরি ছাড়তে বাধ্য করেছে। এটা খুবই অন্যায়, প্যাথেটিক, ভাবা যায় না। সাতবারে স্টেট ব্যাংক কোনো কমপ্লেন না, জবাব না দেওয়াতে ওখানে আমি মোটামুটি 4র্থ বা 5ম থেকে লিখতে শুরু করেছি। আমি কিন্তু কোনো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না, সেক্ষেত্রে আমাকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে এবং আমাকে এগুলো প্রকাশ্য করে দিতে হবে। যদিও এমনিতে ব্যাংকের সিক্রেট আমি প্রকাশ করতে পারি না।